প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টের সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমরা আলোচনা করব নির্বাচন কি ডিসেম্বরেই। এমন একটি আলোচনার জন্য আজ স্টুডিওতে রয়েছেন ববি হাজ্জাজ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনডিএম। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন মিন নাদিয়া নিভিন, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, শাসন প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। জি, নির্বাচন কি ডিসেম্বরেই হবে, এই আলোচনাটি যেখান থেকে আসে সেটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায় তাহলে আমরা এই ডিসেম্বরেই নির্বাচন দিতে পারি। আপনারা কতটুকু সংস্কার চান? জি, সঞ্জিদা তন্নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ চ্যানেলের পর্দায় যারা দেখছেন এবং আগামীতে দেখবেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি সম্পূর্ণভাবে with full respect to the honorable chief advisor, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে পুরো সম্মানের সাথে বলছি যে উনি এই কথাটা একটু ধোঁয়াশা রেখে বলেছেন। মানে এই কথাটা ঠিক উনি যখন বলেছেন পরিষ্কারভাবে বলেননি। এটা বেশ কয়েক মাস আগের কথা উনি বলেছেন যে যদি আমরা পুরোপুরি আপনার সংস্কার না চাই তাহলে 2025-এর শেষে নির্বাচন হবে, যদি পুরোপুরি সংস্কার চাই তাহলে 2026-এর মাঝামাঝি নির্বাচন হবে। এবং পরে যে ওনার প্রেস সচিব জনাব শফিকুল আলম উনি এটা আরও পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন। তবে এই কথাটা আসলে একেবারেই পরিষ্কার না, আমরা অনেকদিন ধরেই বলেছি। কারণ সংস্কার আমরা কতখানি চাই কতখানি চাই না, জনগণ কতখানি চায় কতখানি এই সরকার করতে পারবে, এই সবগুলোই আসলে মানে এর কোনোটাই পরিষ্কার ইস্যু না। যেমন মনে করেন আমরা যদি গত 6 মাসের কথাই বলি, কারণ এই সরকার 6 মাস ব্যতীত হয়েছে। এই সরকার গত 6 মাসে এই সরকার মোটা দাগে আমি বলবো বড় কোনো সংস্কার করতে হয়তো সফল হননি। আমি ব্যর্থতা শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ এই সরকার যেইভাবে যেই সময় তৈরি হয়েছে ক্ষমতায় এসেছেন তারা অনেক বড় কিছু করতে পারার তাদের কথা না। তাদের ম্যান্ডেটটাও ছোট যে নেক্সট সরকারটা তারা এনে দেবেন, এবং এই সরকারের পরিধি শক্তি ওইভাবেই তৈরি হয়েছে যে অনেক বড়ভাবে অনেক কিছু করা তাদের দ্বারা সম্ভব না। সো ওই জায়গা থেকে আমি তাদের ব্যর্থতা বলতে চাই না, কারণ তাদের যে জিনিসটা করারই কথা ছিল না সেগুলো না করতে পারাটাকে আমি ব্যর্থতা কেন বলবো, এটা তো করারই কথা ছিল না। প্রবলেমটা যেটা হয়েছে যে ওনারা বারবার করে পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন যে কোনটা করার কথা। যেমন মনে করেন সংস্কার কমিশনগুলো ফর্মড হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি, এবং সংস্কার কমিশনগুলো অনেকগুলো 5টা বোধহয় ইতিমধ্যে রিপোর্ট দিয়ে দিয়েছে, আরও কয়েকটা আবার নতুন পরে তৈরি হয়েছে, সেগুলো আগামীতে যে রিপোর্ট দেবে। এবং সংস্কার কমিশনের একজন বিশেষজ্ঞ আমাদের শ্রদ্ধেয় সমালোচকও আছেন এখানে। তো সংস্কার কমিশনগুলো বসিয়েছেন এবং তারা যখন বসিয়েছেন আমরা সাধুবাদ জানিয়েছি, তারপর তারা যখন রিপোর্ট দিয়েছেন সেটাও সাধুবাদ জানিয়েছি। তবে এই রিপোর্টগুলো তো সংস্কার না, এই রিপোর্টগুলো হলো যে কী সংস্কার করা যেতে পারে। এখানে ওনাদের রিপোর্ট কত ভালো কত মন্দ এটা পরের কথা। ওনাদের সাথে অনেক আলোচনা কিছু দূর আমাদের হয়েছে, কিছু দূর ওনারা আমাদেরকে আলোচনা থেকে দূরে রেখেছেন, এবং দূরে রাখার জন্য ওনারাও মন খারাপ করেছেন, আমরাও মন খারাপ করেছি। বাট সেটা বাদ দিয়ে এই সংস্কারের ওনারা খুব ভালো ভালো প্রপোজালও যেগুলো দিয়েছেন, এগুলো তো সংস্কার না, এগুলো সংস্কারের প্রপোজাল। সংস্কারগুলো করার জন্য আপনার একটা নির্বাচিত সরকার লাগবে। সো প্রপোজালগুলো যদি অলরেডি চলে এসে থাকে তাহলে এখন কি সময় না নির্বাচিত সরকার আসার? আপনারা অংশীজনেরা কি বলছেন যে এই সংস্কার কাজটা কি এই সরকারই শুরু করবে নাকি নির্বাচিত সরকার? বেশিরভাগ সংস্কার যেগুলো এসছে, অনেকগুলো সংস্কার আছে যেগুলো হয়তো এই 6 মাসে হয়ে যাওয়া উচিত ছিল। যেমন মনে করেন একটা যদি ছোট্ট এক্সাম্পল দিই, গত 2 দিন আগে আমরা শুনলাম নতুন করে অপারেশন ডেভিল হান্ট শুরু হচ্ছে। এই অপারেশন ডেভিল হান্ট শুরু করবার পর পুলিশের অনেক পদে নিয়োগ পদে চেঞ্জেস করা হচ্ছে, কয়েকজন এখন ক্রিমিনাল ইনভেস্টিগেশনের আন্ডারে পড়েছেন। কিন্তু এগুলো তো 6 মাস আগে পড়া উচিত ছিল। এটার জন্য কিন্তু রিফর্মেরও দরকার ছিল, মানে এটা কিছু এফেক্টিভ কাজের দরকার ছিল। সো 6 মাস পর ডেভিল হান্ট কেন হলো? কারণ 6 মাস পর দেখা গেল যে আওয়ামী লীগের লোকজন আবার আওয়ামী লীগ আমি ঠিক বলবো না, আওয়ামী লীগের সাথে জড়িত যে টেররিস্ট, কারণ আওয়ামী লীগ একটা টেররিস্ট বাহিনী হিসেবে আখ্যায়িত, এটা পরিষ্কার ভাই। এটার ডিসকাশন আপনি আসতে চাইলে পরের কোয়েশ্চেনে আসবো না, এবার আমরা এইটুকু শেষ করি। তো আওয়ামী লীগের এই যে এই টেররিস্টগুলো আবার মাথাচাড়া দিয়ে যখন উঠছিল তখন তরুণরা আবার ক্ষিপ্ত হয়ে ধ্বংসাত্মক অ্যাক্টিভিটিতে লিপ্ত হলো। মানে দেখেন 32 নম্বরটা যে গুড়িয়ে দেওয়া হলো, বা গত 3 দিনে আরো অনেক আওয়ামী লীগের এই সন্ত্রাসী নেতাদের বাসায় আক্রমণ হলো, অনেক জায়গায় হলো, যেটার প্রেক্ষিতে গাজীপুরে আবার উল্টা তরুণদের উপর আক্রমণ হলো। এই ঘটনাগুলো ঘটছে কেন? এই ঘটনাগুলো ঘটার একটা বড় কারণ হলো যে গত 6 মাসে আওয়ামী লীগের এই সন্ত্রাস বাহিনীর যারা নেতৃত্বে ছিল তাদের কাউকে আইন শৃঙ্খলার আন্ডারে আনা হয় নাই, আইনের জালের ভিতর আনা হয়নি। আমরা বারবার করে শুনেছি 630 জন না কতজন হেফাজতে আছে। 6 মাস হয়ে গেছে, তো কেন এখনো হেফাজতে আছে?
আপনি শুধু বলছেন 6 মাসে এই সরকার সবচেয়ে বড় অর্জন যে আমরা যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেয়েছি বা পেতে যাচ্ছি সেগুলোই অর্জনের এই অর্জনটা অলরেডি হয়ে গেছে। এখন এইটাও বাস্তবায়নের জন্য দরকার নির্বাচন। সো নির্বাচন ছাড়া এটা বাস্তবায়ন হবে না। নির্বাচন কমিশন বলেছেন জুন মাসের ভিতরে অন্য নির্বাচন করতে পারেন। জুন জুলাইতে আমাদের দেশে, আমি জানি আমাদের দেশে কথা হয় যে নির্বাচন জুন জুলাইতে হয় না, হয় ভাই। আমাদের দেশে যদি আমরা বড় দাগে ধরি যে 3টা কেয়ারটেকার সরকার আন্ডারে ভালো নির্বাচন হয়েছে, 91, 96 আর আপনার 2001, তাহলে এই 3টার ভিতরে 96টা জুন মাসে হয়েছে। সো 33% ভালো নির্বাচন বাংলাদেশে জুন মাসে হয়েছে। 33%, 1/3 যদিও জুন মাসে বর্ষাকাল থাকে তখন নির্বাচন হয় কিনা 33% ওই সময় হয়েছে। সেই প্রসঙ্গেও আসবো। মিস নাদিয়া নিভিন, আপনার কাছে জানতে চাই, আপনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, ডিসেম্বরে কি নির্বাচন হওয়া সম্ভব কিনা বাংলাদেশে? আসলে এখানে খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এটাকে আমরা একটু বিশ্লেষণ করে একটু খতিয়ে দেখি। আমি এখান থেকে শুরু করব যে দেখেন আপনি সংস্কারের বিষয়টা হচ্ছে কি 3 ধাপের, এবং এটা স্টেক হোল্ডার্সরাও ডিফারেন্ট। প্রথম ধাপ হচ্ছে গিয়া সংস্কারের সুপারিশ দেওয়া, সেটা হচ্ছে গিয়া রিফর্ম কমিশন যেটা করেছে। দ্বিতীয় ধাপ হচ্ছে গিয়া ঐক্যমতে আসা, যেটা মেইন স্টেক হোল্ডার হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টি। এবং তৃতীয় ধাপ হচ্ছে গিয়ে বাস্তবায়ন করা, সেটার মেইন স্টেক হোল্ডার হচ্ছে ইলেকশন কমিশন। এখন প্রথম ধাপে আমরা যারা সংস্কারের সুপারিশ দিয়েছি সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা 3 ধরনের সংস্কার সুপারিশ দিয়েছি, মানে প্রায় 200-রও বেশি সুপারিশ এসেছে। এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে আপনি ধরেন যে সব আইনি কাঠামোগুলো, যে সমস্ত নির্বাচনের অনেকগুলো আইন আছে, সেই সমস্ত আইনগুলো মানে সংশোধন, সে সমস্ত আইনগুলোকে আরও স্ট্রং করা, সেই সমস্ত বিষয়ক একটা সুপারিশগুলো আছে। তো এই আইন এটা কিভাবে করা যায়, এটা যদি অধ্যাদেশ কিংবা অর্ডিন্যান্স জারি করে এই আইনগুলোকে ইজিলি এখন এগুলাকে এনে সেই সমস্ত রিফর্মগুলো করা যায়। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে আপনার প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা। হ্যাঁ, নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন ব্যবস্থাপনাকে স্ট্রং করার জন্য কী কী করার জন্য সেই সুপারিশ ক্যাটাগরিগুলো, এটার জন্য কিছুই দরকার নেই, এটা ইলেকশন কমিশন ডিরেক্টলি করতে পারে। হ্যাঁ, আর তৃতীয় ক্যাটাগরি সেটা হচ্ছে কি সংবিধান সংশোধন দরকার। এই সংবিধান সংশোধনটা এটাতে একটা নির্বাচিত সংসদ দরকার, এবং এটা পরবর্তীকালে আপনার যখন নির্বাচিত সরকার আসবে তারা সেটা করবে। এখন প্রথম 2টা ক্যাটাগরি, যেটা আমি এখানে একটা প্রশ্ন যোগ করি, নির্বাচন কমিশন এটাও তো সংবিধানেরই অংশ। আপনি যখন নির্বাচন কমিশন সংস্কার করতে যাবেন সংবিধানে তো হাত দিতে হবে, সেটিকে আপনারা কিভাবে আলাদা না, আপনি যে কিছু সংস্কার আছে, আপনি যেমন 1/3 কিন্তু সংবিধান রিলেটেড। হ্যাঁ, 1/3 হচ্ছে গিয়া নির্বাচন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা রিলেটেড। এটাতে নির্বাচন কমিশন তাদের কারেন্টলি যে সমস্ত বিধি বিধান নীতিমালাগুলো আছে এগুলাকে সংশোধন করে তারা করতে পারবে অ্যাজ আ বডি। হ্যাঁ, আর যেগুলো সংশোধন, এই আইনের সংশোধন যেহেতু আমাদের এখন পার্লামেন্ট নেই, কিন্তু আমাদের অর্ডিন্যান্স করে এনাক্ট করে, হ্যাঁ অর্ডিন্যান্স এনাক্ট করে জারি করে আমরা ওগুলাকে সংশোধন করে আমরা ওগুলো এটা যদি হয়, তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে 2/3 রেকমেন্ডেশনস কিন্তু এনাক্ট করা যাবে এখনই। এবং টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে এটা ডিসেম্বরের মধ্যে করা যাবে কিনা, অবশ্যই যাবে। সুতরাং মানে আপনার মোটা দাগে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে কিনা, যাবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা যাবে। এবং আপনাকে বোধহয় প্রথমেই কংগ্রাচুলেট করা উচিত ছিল আমার, যে আপনারা যে কমিশনের রিপোর্টগুলো দিয়েছেন সেগুলো চমৎকার, কিন্তু এগুলো নিয়ে নিশ্চয়ই কিছু কিছু মতপার্থক্য তৈরি হয়েছে। কোনগুলো নিয়ে বেশি মতপার্থক্য তৈরি হয়েছে? আসলে আমরা এখনো পর্যন্ত, যেহেতু মানে অভি ভাই বললেন যে এখনো তো মানে মেইন স্টেক হোল্ডার যারা ঐক্যমতে আসার পলিটিক্যাল পার্টি, ওনাদের সাথে কনভারসেশনটা এখনো শুরু হয়নি। সুতরাং আমরা আপাতত যা শুনেছি মানে মোটামুটি যে মানে নির্বাচনের বিষয়গুলো সবার পরিচিত, মানুষজনের কাছে পরিচিত। সুতরাং যখন কেউ অনেকটা সুপারিশ পড়ে তারা বুঝতে পারে যে কোন সমস্যা থেকে সুপারিশগুলো উদ্ভূত হয়েছে। তো ওই পার্সপেক্টিভ থেকে আমরা এখনো কোনো স্ট্রং পুশব্যাক পাইনি, কিংবা কোনো স্ট্রংভাবে কোনো মানে ডিসএগ্রিমেন্ট আসেনি। আপনি রাজনৈতিক দলের কথা বলছেন, তাদের কাছ থেকে পাননি, কিন্তু নির্বাচন কমিশন থেকে পেয়েছেন কিনা সেই বিষয়ে আমি কথা বলবো। জনাব ববি হাজ্জাজ, আপনার কাছে জানতে চাই, নির্বাচনের সময় নির্ভর করবে অংশীজনদের চাওয়ার উপরে, আপনাদের চাওয়াটা কি? এই স্যার, যত শীঘ্রই নির্বাচন হওয়া সম্ভব তত শীঘ্রই নির্বাচন হওয়া উচিত। দেখেন, এই যে ম্যাডাম নাদিয়া যে কথাগুলো বললেন, আমি ওনার সাথে একমত যে আপনার 3টা ধাপে প্রসেস আছে। প্রথমে সুপারিশ, তারপর কনসেনসাস, তারপর অ্যাকশন। তো প্রথমে সুপারিশ ওনারা করেছেন, সুপারিশের সময় হয়তো আরও আলোচনা হলে আরও ভালো হতো, কিন্তু তবুও বড় দাগে আমার কাছে মনে হয়েছে যে যতগুলো কমিশন রিপোর্ট এসছে বেশিরভাগ সুপারিশই খুবই ইতিবাচক, বেশিরভাগ সুপারিশই খুবই ইতিবাচক।
এখন আসেন কনসেনসাস হলো সবাইকে নিয়ে বসা। তো ওনারা সুপারিশ করার সময় যদি সবাইকে নিয়ে বসতো এগেন হয়তো এই জিনিসটা অলরেডি হয়ে যেত, এটা দ্বিতীয় কাজ হতো না। তবু এটা দ্বিতীয় কাজ, এটা খুব বেশি হলে কয়েক সপ্তাহের ব্যাপার। যদি আসলে আমরা সবাই মিলে একসাথে ওই চিন্তা করে বসা শুরু করি যে আমরা কোনটা কনসেন্সাসে আসতে পারি। যেমন মনে করেন আমার দলের পক্ষ থেকে নভেম্বর মাসে আমরা অনেক আমরা কি রিফর্ম দেখতে চাই বড়ভাবে ধরিয়ে দিয়েছি, এবং ওনাদের হাতেও ওনাদের কমিশন এবং বাকি যতগুলো কমিশন আছে তাদের সবার কাছে ধরিয়ে দিয়েছি, এবং যতগুলো কমিশন লিখিত আকারে আমাদের কাছে চেয়েছে এবং বেশিরভাগই চেয়েছে তাদের সবাইকে আমরা লিখিত আকারে ধরিয়ে দিয়েছি। সো এখানে একটা পলিটিক্যাল পার্টির সাথে মিনিমাম একটা একেবারে বেয়ার মিনিমাম একটা এক্সচেঞ্জ হয়েছে। এইটা সো বেয়ার মিনিমাম একটা এক্সচেঞ্জ যেহেতু হয়েছে, খুব অল্প সময় আমরা কনসেনসাসে চলে আসতে পারি। এরপর আপনারা হয়তো কনসেনসাসে চলে আসতে পারেন, আপনাদের রাজনৈতিক দল বা পুরনো রাজনৈতিক যে দলগুলো আছে তারা, আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা নতুন রাজনৈতিক দল করছে, তাদের মতামতকেও তো নিশ্চয়ই সরকার গুরুত্ব দিবেন। তারা করুক, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দল না ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত ডাজ নট কাউন্ট, ফার্স্ট এন্ড ফরমোস্ট। এটা হলো প্রথম, এটা মানতে হবে ফার্স্ট। সেকেন্ড হলো ওনারা করুক রাজনৈতিক দল করার পর দেখেন এখানেও কিছু বাধ্যবাধকতা আছে। আমরা যখন রাজনৈতিক দল নিয়ে কথা বলি আমাদের কিছু মিনিমাম ক্রাইটেরিয়া আছে, কেউ মানুক না মানুক এই ক্রাইটেরিয়াগুলো আমরা নিজেরাও এই ক্রাইটেরিয়াগুলো নিয়ে খুশি না, বাট নিবন্ধন একটা রেজিস্ট্রেশন একটা সরকারি একটা আইনত একটা ক্রাইটেরিয়া আছে, এবং এই রেজিস্ট্রেশনটা ফুলফিল করবার জন্য পার্টির অনেক চড়াই উতরাই পার হতে হয়। 1/3 জেলায়, 100-র উপরে উপজেলায়, প্রত্যেকটা জায়গায় 200-র উপরে আপনার রেজিস্টার্ড ভোটার নাম্বার শুদ্ধ মেম্বার হতে হয়। এগুলো আমরা কষ্ট করে তৈরি করেছি। এগুলো তৈরি করার পর আমরা রেজিস্ট্রেশন প্রসেসের মাধ্যমে রেজিস্ট্রেশন পেয়েছি, যতগুলো পার্টি পেয়েছে কম বেশি। হ্যাঁ, সবাই মিনিমাম যদি লিগালি আওয়ামী লীগের বন্ধুত্বর কারণে না পেয়ে থাকে তাহলে এগুলো ফুলফিল করেই পেয়েছে যারা পেয়েছে। জি, একটা রাজনৈতিক দল তৈরি করা এবং দাঁড় করানো ভীষণ কঠিন আমরা জানি। সেই জায়গায় যদি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কি দেখছেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ হতে যাচ্ছে? দেখেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল না, যদিও আমরা ভিন্ন একটা প্রশ্ন ছিলাম, ওই আলোচনাটা শেষ হয়নি, তবে যেহেতু এটা জিজ্ঞেস করলেন এটা আমি শেষ করি। আওয়ামী লীগ রাজনৈতিক দল না। কেন আওয়ামী লীগ রাজনৈতিক দল না? আওয়ামী লীগ, এবং আমি চেষ্টা করব, যেহেতু আপনিও একজন আইনজীবী, আমি চেষ্টা করব আগামীতে খুব শীঘ্র আইনত বাংলাদেশের কোর্ট সিস্টেমের মাধ্যমে এটা প্রমাণ করতে, এটা আমি চেষ্টা করব। কিন্তু আমি যে বিশ্বাসে চেষ্টা করব সেটা আপনাকে পরিষ্কার করি। বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে আওয়ামী লীগ গত 16 বছর ধরে স্ট্যান্স নিয়েছে। সংবিধানের বিরুদ্ধে কি ভাবে? প্রথমত তারা সবচেয়ে প্রথম জীবনের অধিকার, তারা মাস মার্ডার অনেকগুলো করেছে, অনেকবার। সেটা কত সংখ্যায় করেছে সেটা যেতে হবে না, তারা মাস মার্ডার করেছে। দ্বিতীয়ত রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নির্বাচন, গত 16 বছরে তারা প্রত্যেকটা নির্বাচনে ভোট ডাকাতি করেছে। সো এবং তারপর অর্থনৈতিক লুটতরাজ কি করেছে সেটা বাদই দিলাম। এই যে বড় দাগে যে 3টা অন্যায় অপরাধ তারা করেছে জাতির বিরুদ্ধে, এরপর এটাকে কোনো রাজনৈতিক দলের সংজ্ঞায় ফেলা যায় না। এটা একমাত্র ওই যে মার্ডার, টেররিস্ট অর্গানাইজেশন, ভোট চুরি, তো আপনাদের মতো রাজনীতিবিদরাই করেছে, সেজন্য কি আমরা পুরো দলকে? আমাদের মতো রাজনীতিবিদরা করেনি। দাঁড়ান ভাই, পরিষ্কার করি। আওয়ামী লীগে রাজনীতিবিদ এখন আপনি কাকে বলবেন এটা সংজ্ঞা তৈরি করেন। কারণ রাজনীতিবিদদের আমার কাছে যদি সংজ্ঞা জিজ্ঞেস করেন তাহলে যারা একটা রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের জন্য কাজ করতে চেষ্টা করে এবং জনগণের জন্য কাজ যেন আরো শক্তভাবে করতে পারে, সেই কারণে নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চেষ্টা করে, তাদেরকে আমরা আমি একটা সম্পর্ক প্রশ্ন করি। আপনি তো জাতীয় পার্টির সঙ্গে একসময় রাজনীতি করেছেন, এরশাদের সঙ্গে রাজনীতি করেছেন, এবং জাতীয় পার্টির নামেও বিভিন্ন ধরনের কথা আছে। কি বলবেন? এই ধরনের কথা না, আমি নিজে বলেছি জাতীয় পার্টি মৃত পার্টি, এটা পার্টি না। কারণ 2010 সালে জাতীয় পার্টিকে শেখ হাসিনা টেক ওভার করে এটাকে ইমিডিয়েটলি মেরে ফেলে, তারপর এটাকে স্ট্রিং ঝুলে ম্যারিনেটের মতো নাচায় গত 10 বছর ধরে নাচাচ্ছে। এবং আমি যখন জাতীয় পার্টিতে জয়েন করি 2011-12 সালে, তখন আমার ধারণা ছিল যে এই জিনিসটা এরকম না। 2014 সালে যে যখন এই ঘটনাটা ঘটলো, তারপর যখন 2014-15 এক বছর তারপর আমি ছিলাম এই পার্টির সাথে জড়িত, যখন এই এক বছরে দেখেছি আসলে এই ঘটনাটা এটা এবং এটার দ্বারা অন্য কিছু করা সম্ভব না, তখন আমি পার্টি ছেড়ে চলে এসেছি। তখন আপনি নতুন দল গঠন করেন? না, নতুন দল করতে আর একটু সময় লেগেছে, আমার আরো 2-3 বছর আমার সময় লেগেছে, বাট পার্টি তখনই আমি ছেড়ে দিয়েছি। যখন আমার কাছে প্রতীয়মান হয়েছে, পরিষ্কার হয়েছে যে এটা রাজনৈতিক দল আর না, এটা শেখ হাসিনার ম্যারিওনেট, একটা পুতুল, শেখ হাসিনার পুতুল, তখনই আমি এই পার্টি ছেড়ে দিয়েছি। সো জাতীয় পার্টি ওইটা, সো জাতীয় পার্টি এটা রাজনৈতিক দল না। জাতীয় পার্টির লোকজনকে আপনারা দাওয়াত দিতেই পারেন, তারা বসে, তারা কথা বলে, এগেন ঠিক আছে, তাদের অনেককে আমি আদর স্নেহ করি বা মুরব্বী হিসাবে একটা পারিবারিক সম্পর্ক হয়তো থাকতেই পারে, কিন্তু তারা রাজনৈতিক দল না। আর আওয়ামী লীগ একটা প্রপার টেররিস্ট অর্গানাইজেশন। এবং আমি এগেন আপনার সত্ত্বেও আমি বলে যাচ্ছি, আমি যথাসাধ্য আমার দ্বারা যতখানি সম্ভব আমি চেষ্টা করব বাংলাদেশের কোর্ট সিস্টেমের মাধ্যমে এটা প্রমাণিত করতে।
ঠিক আছে, আমি ফিরবো আপনার কাছে। মীর নাদিয়া নিবিন, আপনার কাছে জানতে চাই, আমি বলছিলাম যে আপনাদের সংস্কার নিয়ে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো রয়েছে সেখানে নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় মনে করে যে তাদের অধিকার খর্ব হয়েছে। এখানে আবার সুশীল সমাজের পক্ষ থেকে মনে করা হয় যে তাদের দায়বদ্ধতার জায়গা থাকা উচিত, অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। আপনি কি মনে করেন? জি, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এখানে আমরা দুটা কিন্তু খুব আলাদা বিষয়। একটা হচ্ছে গিয়ে ক্ষমতায়ন আর একটা হচ্ছে গিয়ে দায়বদ্ধতা। এখন আমরা সুপারিশ দেওয়ার আগেই বাংলাদেশে যে সমস্ত বিদ্যমান নির্বাচনী আইন ছিল সে আইনের কাঠামো অনুযায়ী নির্বাচন কমিশনকে অসম ক্ষমতা দেওয়া হয়েছে। তাদের ক্ষমতার কোনো শেষ নাই। আমাদের উচ্চ আদালত এও স্বীকৃতি দিয়েছে যে নির্বাচন কমিশনের মানে ইনহেরেন্ট পাওয়ার আছে যে সে মানে আইন এবং বিধিমালা সংযুক্ত করতে পারে, মিনিং দ্যাট দে ক্যান অ্যাড টু দ্য স্ট্যাচুটরি ল। এত ক্ষমতা আছে নির্বাচন কমিশনের। আমাদের সুপারিশের পর আমরা সে ক্ষমতা আরও বৃদ্ধি করে দিচ্ছি, তাদের ইন্ডিপেন্ডেন্স, তাদের ক্ষমতায়ন। এখন তা কথাটা উঠেছে কোথা থেকে? কথাটা উঠেছে যে কিন্তু এই সমস্ত কিছু করার পরও একটা বিশাল জায়গায় একটা বড় গ্যাপ ছিল। সেই গ্যাপটা এতদিন আমরা এটা নিয়ে কথা বলেছি কিন্তু গ্যাপটাকে অ্যাড্রেস করা হয়নি। সেই গ্যাপটা কি? সেই গ্যাপটা হচ্ছে যে হ্যাঁ, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং সাংবিধানিক প্রতিষ্ঠান মানে হচ্ছে কি তার স্বাধীনতা আছে, যে গভর্নমেন্টের এক্সিকিউটিভ সরকার থেকে তার স্বাধীনতা, কিন্তু তা তো রাষ্ট্রের থেকে স্বাধীনতা না। তার দায়বদ্ধতা তো রাষ্ট্রের প্রজাতন্ত্রের প্রতি তো তার দায়বদ্ধতা আছে, কিন্তু সেটা কিছুই ছিল না। কোনো আইন, কোনো রেগুলেশন, কোনো কিছু দ্বারা নির্বাচন কমিশনকে যে আপনার দায়বদ্ধ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার জায়গায় নিয়ে আসবেন সেটা ছিল না, এবং এটা অবভিয়াস আরও বেশি বিদ্যমান হয়েছে গত 3 নির্বাচনে। এরকম ভয়াবহ নির্বাচন মানে হওয়ার পরেও যে যারা এই তো শূন্য হয় না, নির্বাচন কমিশনই তো করেছে এই নির্বাচন, এবং এই সমস্ত মানুষগুলো তারা ঘুরে বেড়াচ্ছে, কারণ আমাদের সেই তাদেরকে দায়বদ্ধতা এবং জবাবদিহিতার জায়গা আনার কোনো উপায় নেই। এই জন্য আপনারা দায়বদ্ধতা এবং জবাবদিহিতার জায়গাটা রেখেছেন, এবং সেখানে আপনি নতুন আইন করেছি, আমরা আইনের খসড়া দিয়েছি যে যাতে তাদের কিভাবে দায়বদ্ধতা আনা যায় এবং জবাব দিতে, এবং এইটা আমাদের মানে দিস উইল বি, যেটাকে বলে একটা বিশাল কন্ট্রিবিউশন টু আওয়ার সোসাইটি, যে আমাদের নির্বাচন এটাকে মানে প্রসেসটাকে স্ট্রং এবং আমাদের কান্ট্রির ডেমোক্রেটিক প্রসেসটাকে। আমাদের দেশে কোনো নির্বাচন কমিশনও কিন্তু সমালোচনার বাইরে থাকতে পারে না। আপনি কি মনে করেন এই নির্বাচন কমিশন সমালোচনার বাইরে থাকতে পারবে? এই নির্বাচন দেখেন, সমালোচনা মানেই যে খারাপ সেটা না, সমালোচনা মানে গুড। ব্যাপার হচ্ছে যে আপনি এইটাই তো হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি, যেটাকে বলে সমালোচনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সমালোচনাটা তারা সেটাকে নিয়ে তারা কি আবার তাদের প্যাথ কারেক্ট করছে কি না, নাকি তারা যা ইচ্ছা করছে কোনো জবাব দিতে ছাড়া, সেটা হচ্ছে দেখার বিষয়। সেটা দেখার বিষয়। জনাব ববি হাজরা, আপনি কি বলবেন? নির্বাচন কমিশনের সমালোচনা মানে গণতান্ত্রিক একটি বিষয়। এই সরকারেরও অনেক সময় অনেক বিষয় সমালোচনা করা হচ্ছে, এই সরকার কি সেই সমালোচনাটা নিতে পারছে? আমাদের দেশে অত্যন্ত দুঃখের সাথে আপনাকে বলতে হয় যে আমাদের দেশে একটা জিনিস আমি লক্ষ্য করেছি প্রথম থেকেই, যে যেই একটু ক্ষমতার কাছাকাছি যায় সেই আর সমালোচনা শুনতে চায় না। মানে ক্ষমতা, গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতার কাছাকাছি যখন যাবেন তখন সমালোচনা শোনাটা বাধ্যতামূলক। মানে আমরা ক্ষমতার আশপাশ দিয়েও নেই, কিন্তু আমরা রাজনীতির সাথে আছি, মানে জনগণের সম্মুখে আছি, তার জন্য আমরা অনেক সমালোচনার সম্মুখীন হই, সমালোচনা শুনি এবং সমালোচনা কিছুদূর মেনে নিয়ে নিজেদেরকে শুধরাতেও চেষ্টা করি, কারণ মানুষ মাত্রই ভুল। এবং যদি জনগণের জন্য কাজ করতে হয় তাহলে জনগণ কি চায় সেটা কিছুদূর মেনে নিয়ে কাজ করতে হবে। সবসময় জনগণ একদম অ্যাবসলিউট রাইটটা বুঝবে তা না, আপনার শিক্ষা দীক্ষা আছে, আপনার জ্ঞান বিবেচনা আছে, আপনি নিজেও বিবেচনা করবেন, বাট তবুও জনগণেরটা যদি না শুনতে চান আপনি, তাহলে আপনি রাজনীতিতে আসা আপনার উচিত না। তো একইভাবে গণতান্ত্রিক সরকারি সিস্টেমে আপনি যখনই সরকারি ক্ষমতায় থাকবেন তখন সমালোচনা শোনাটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব। আমরা এর আগের অনেক সরকারে দেখেছি সমালোচনা শুনতে চান না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের সাথে জড়িত যারা আছেন ওনাদেরকেও সমালোচনা করলে মানে ওনারা এটা ইতিবাচকভাবে নিতে পারেন না, যে আমাদের কাছের মানুষ বা আমাদের ভালো চায় বা আমরা তারা এক, সেই হিসেবে তারা সমালোচনা করে। যেমন মনে করেন, আপনি যদি চিন্তা করেন যে আমি যদি একটু পার্সোনালি কথা বলি, পরিবারের ভেতরে নিজেরা কিন্তু ভাই বোনরা বাপ মাকে নিয়ে অনেক সমালোচনা হয়, বাইরের লোকজন করলে গায়ে লাগে, ঠিক না? তো এখন আমাদের সরকার তো তাহলে আমাদের বাইরে ভারত যখন সমালোচনা করবে আমরা ঢিল মারবো ভাই, হ্যাঁ। এবং আমাদের এটাও আমরা অনেক ক্ষিপ্ত হই যে ভারতে যখন মিথ্যাচার হচ্ছে
তখন আমাদের সরকার সঠিকভাবে তাদের উত্তর দিতে পারছে না, এটাতেও কিন্তু আমরা ক্ষিপ্ত। মানে আমি নিজেও মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার পুরো টিমের সাথে বারবার করে কথা বলেছি এবং বলতে চেষ্টা করেছি যে আমাদের শক্তভাবে ভারতের মিথ্যাচারকে কাউন্টার করতে হবে, কারণ বাইরে থেকে আমাদের বাজে মিথ্যা সমালোচনা, শুধু সমালোচনা আর মিথ্যাচার করছে, কিন্তু ঘরের ভেতরে আমরা তো একে অপরের সমালোচনা করতে পারতে হবে। এই সমালোচনা থেকেই তো সরকার আরো ভালো করে জানবে, কিন্তু সরকার সমালোচনা নিতে চান না। এই যে নির্বাচনের কথা যে আসছে, এই নির্বাচনের কথা এমনিও আসতো আমাদের বেসিক ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক অধিকার নির্বাচন। তবে এটা নিয়ে হয়তো আমরা বা জনগণ, কারণ এখন কিন্তু জনগণও কিছু দূর উত্তেজিত হওয়া শুরু হয়েছে নির্বাচন নিয়ে, কিন্তু এই উত্তেজনাটা কেন? কারণ সরকার তার যতগুলো দায়িত্ব সবগুলো সঠিকভাবে হয়তো প্রতিপালন করতে পারছেন না। তো পড়তে পারছেন না কেন? কারণ ওনারা সমালোচনা শুনেন না বা শুনতে চান না। যদি শুনতেন তাহলে হয়তো অনেক কিছু তারা আগে শুধরাতে পারতেন। আপনারা কি কি সমালোচনা করেছেন আপনাদের দলের পক্ষ থেকে বা ব্যক্তিগতভাবে? আপনি ব্যক্তিগতভাবে তো আমি বলবো না, কারণ ব্যক্তিগতভাবে যখন ব্যক্তিগত কারোর সাথে কথা হয় সেটা নিয়ে আমি পাবলিক ফোরামে আলোচনা করবো না। এবার দলের পক্ষ থেকে আমরা সমালোচনা করেছি সরকারের আইন শৃঙ্খলা প্রসেস নিয়ে, দ্রব্যমূল্য বা কমার্শিয়াল অ্যাক্টিভিটি প্রসেস নিয়ে, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রসেস নিয়ে, ট্রেড বডিজের সাথে তারা কিভাবে আলোচনা করছে সেটার প্রসেস নিয়ে, এই যে কমিশনগুলো ফর্মড হয়েছে, এই রিফর্ম কমিশন, এই রিফর্ম কমিশনের প্রসেসটা কেমন হবে সেটা নিয়ে, মানে এগুলো অনেক দাগে অনেক কিছু নিয়ে আমরা সমালোচনা করেছি। কিন্তু কোনোবারই মানে সমালোচনা শুনে যে সরকার ধন্যবাদ জানাবে আমাদের, এটা আমাদের এক্সপেকটেশন না। বাট এই সমালোচনাটা তারা আমলে নেবেন এবং নিয়ে কিছু দূর এটার ভিত্তিতে কাজ করতে, মানে আমার সমালোচনাটা শুনে আমার সলিউশন না নিলেন, কিন্তু সমালোচনাটাকে ইতিবাচকভাবে মেনে নিয়ে ওটার সলিউশন নিজেরা অ্যাটলিস্ট খুঁজবেন, এইটা আমরা দেখতে চেয়েছিলাম। এইটার আমাদের এক্সপেকটেশন এই পর্যন্ত মেট হয় নাই। আপনার এক্সপেকটেশন মেট হয় নাই। আপনি অপারেশন ডেভিল হ্যান্ড নিয়ে কথা বলছিলেন, আমরা দেখেছি যে দুদিন আগে এটি শুরু হয়েছে। এই ডেভিল কারা? এই যে এখানে আরেকটা বড় প্রশ্ন না, এই ডেভিল হান্টের একদম প্রথম 24-48 ঘন্টায় আমরা দেখলাম যে পুলিশ প্রশাসনের কয়েকজনকে আইনের আওতায় আনা হলো। তো এরা কি হঠাৎ করে গত 6 মাসে কোনো অন্যায় করেছে? না, এদের অন্যায়গুলো তো পুরাতন। এবং এর ভেতরে একজন বোধহয় অ্যাডিশনাল আইজি না একজন ডিআইজি আটক হয়েছেন, যার নামে জুলাই আন্দোলনে মানে আনআর্মড জনগণের উপরে গুলি করার অর্ডারের তার ইসে আছে, অ্যালিগেশনস আছে। তো অ্যালিগেশনস তো নতুন আজকে আসেনি, এটা তো অগস্ট মাসে 6 মাস আগেই ছিল। 6 মাস আগেই ছিল। তাহলে এটা কেন ব্যবস্থা করা হয়নি? যেমন মনে করেন আমরা অনেকবার করে পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি সচিব ছিলেন, এই সচিবের হাতে সাইন করা চিঠি প্রত্যেকটা দেশে গেছিল, প্রত্যেকটা বাংলাদেশ এমবাসি প্রত্যেকটা দেশে গেছিল যে এই যে জুলাই আন্দোলনে আমরা যারা আন্দোলনরত ছিলাম আমরা সবাই সন্ত্রাসী। কিন্তু তারপর অগাস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত উনি সচিব ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখনই কোনো প্রেস ব্রিফিং দিচ্ছেন ওনার পাশে ওই লোকটা দাঁড়ানো, যেই লোকটা মাত্র কয়েকদিন আগে চিঠিতে সই করে পুরো বিশ্বে পাঠিয়েছে আমরা সবাই সন্ত্রাসী। চেঞ্জ হয় নাই এখনো। আপনি সচিবালয় যান, চেঞ্জ হয় নাই ভাই এখনো। এই যে সচিবালয় কিছু মাস দুয়েক আগে আগুন লাগলো, আপনার মনে হয় হঠাৎ করে একে একে একটা বিল্ডিং এ 50 বছর আগুন লাগে না, হঠাৎ করে দুটো ডিফারেন্ট কর্নারে যেখানে ফাইলপত্র থাকে হঠাৎ করে আগুন লেগে গেছে? এগেন আমি জানি ইনভেস্টিগেশন হয়েছে, একটা ভিডিও দেখা গেছে চেয়ারের উপরে একটা কুকুর বেচারা একা একা বসে আছে, ওকে কেউ আদর করার নাই, হ্যাঁ, এবং বাকি ধোঁয়া আসা শুরু হয়েছে। অতটুকু ভিডিও দেখে কিচ্ছু বোঝা যায় না। এবং আকস্মিকভাবে যেই সময়টায় ফাইলপত্র পুরানোটা অনেক লোকজনের দরকার, সেই সময় দুটা ফাইলপত্রওয়ালা রুমে সেপারেট জায়গায় বিল্ডিং এর একসাথে আগুন ধরে গেছে, এটা কিভাবে হয় ভাই? আবার আজকে এই যে যেই তরুণদের দ্বারা অলমোস্ট মনে হচ্ছে সরকার পরিচালিত হচ্ছে, সেই তরুণরা বলছে সচিবালয়ে যেন 32 নম্বর না হয়, এই ধরনের থ্রেট দিচ্ছে। ভাই দেশে কি আইন শৃঙ্খলা নাই? মানে ল অ্যান্ড অর্ডার নাই, সরকার নাই? যে কয়েকটা তরুণ যাদের জন্ম হয়েছে সেই দিন এখন মানে তারা খুব ভালো ছেলে পেলে দেশের জন্য ভালো করতে চায়, কিন্তু উৎসাহী, অতি উৎসাহী, তারুণ্যর আপনার বৈশিষ্ট্যই এটা, অতি উৎসাহী। তারা চিন্তা করে পরে, লাভ দেয় আগে, যেখানে চিন্তা আগে করার কথা লাভ পরে দেওয়ার কথা। তো তারা এই ধরনের কথাবার্তা বলছে যে সচিবালয়ে তারা গ্রাস করে দেবে। তাহলে সরকার কই থাকবে? তো সরকার আছে না নাই? তো অপারেশন ডেভিল হান্টটা শুরু কেন করতে হলো? গত 6 মাসে ওই যেটা বলছিলাম যে যদি 630 যতজন আপনার ইসেতে হেফাজতে ছিল, তারা হেফাজতে না থেকে যদি জেলের হেফাজতে থাকতো, তাহলে আজকে এই ডেভিল হান্টের তো শুরুই হতো না। মানে একজন দুজন তো গণহত্যা করে নাই। এই গণহত্যা হাসিনা যা যা করেছে, এটার জন্য হাসিনার
হাজারে হাজারে ইফ নট টেন্স অফ থাউজেন্ডস হাসিনার দোসরের দরকার ছিল। টেন্স অফ থাউজেন্ডস এক রাতে আপনি ধরতে পারবেন, আমি ধরতে বলছিও না, কিন্তু আপনি 100, 200, 500টা এক্সাম্পল তো করতেন। দৃষ্টান্তমূলক আপনি যদি এক্সাম্পল তৈরি করতে পারতেন তাহলে আজকে আর অপারেশন ডেভেল হান্ট নতুন করে শুরু করতে হতো না। আজকে এই যে তরুণরা রাস্তায় নেমে গুলি খেতে হতো না, আবার ওদেরকে নতুন করে বলতে হতো না যে পুরো সচিবালয় আমরা গ্রাস করে দেব। এটা দোষটা কার? জি হ্যাঁ, মিন নাদিয়া নিভিন, এ বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? আসলে এই বিষয়ে দেখুন, এই 32 নম্বরের ব্যাপারটাতে আমার এখানে আমার একটা ভিউ পয়েন্ট আছে। সেটা হচ্ছে যে আপনি মানে আমরা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের থ্রুতে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। হ্যাঁ, সেটা বিতাড়িত করার পর এটা মানে বহুত মানে আমাদের মানে অনেক 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 মানে আমাদের বিনিময় লাইফের বিনিময়ে জিনিসটা হয়েছে, অনেক মানে দেশের মানে চাওয়া পাওয়া, জনগণের চাওয়া পাওয়া, সেইখান থেকে যখন এরকম করে মানে যখন আমরা শুনি যে সেই ফ্যাসিস্ট সরকারের যে আইকন সে যখন আবার মানে এরকম করে বক্তৃতা দিচ্ছে, তখন তো এটা তো আমার মনে হয় যে দিস ইজ এ রেলিভেন্ট রিয়াকশন। এটা তো হওয়াই উচিত। মানে যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের সমস্ত কিছু একদম মিটে না যাবে ততদিন পর্যন্ত এটা তো একটা আন্দোলন। হ্যাঁ, এটা তো একটা আন্দোলন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে গিয়া যে গণ অভ্যুত্থানের পর এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার না। দিস ইজ নট আ কেয়ারটেকার গভর্নমেন্ট, দিস ইজ আ গভর্নমেন্ট অফ দ্য পিপল আফটার মানে গণ অভ্যুত্থান। সুতরাং এখানে এই জিনিসটা হওয়াটা খুব একটা সারপ্রাইজিং কিছু নেই এবং এটাতে এত সমালোচনা করারও কোনো কিছু নাই। তো আমার ভিউ পয়েন্ট হচ্ছে কথা। আর প্রশাসনের ব্যাপারটা যেটা এসছে সেটা হচ্ছে কি, হ্যাঁ অবশ্যই মানে আমরা রিফর্মের কথা বলছি, আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে রিফর্ম করব, আমরা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করব, কিন্তু প্রতিষ্ঠান তো মানুষ দ্বারা পরিচালিত। এই মানুষদের এই প্রশাসনের এখান থেকে যদি রিফর্মটা শুরু না হয়, এই সেম মানুষ দিয়ে আপনি কি নতুন জিনিস আবার করবেন? সুতরাং ট্রু এই জিনিসটা এই সংস্কারের এই প্রশাসনের রদবদল তো অনেক আগেই হওয়া উচিত ছিল। একেবারে শেষ প্রশ্ন, আপনারা ভোটার তালিকা হালনাগাদের ব্যাপারেও বলেছেন, এই ব্যাপারে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কি বা আপনারা কি ধরনের রিফর্মের কথা বলেছেন? হালনাগাদের ব্যাপারে আসলে এখানে কয়েকটা জিনিস আছে। এখানে হচ্ছে কি মানে সমালোচনায় উঠে এসছে যে নির্বাচন কমিশনের এই ভোটার হালনাগাদ যে তারা করছে এখন, সেটাতে অনেক রকম অনেক মানে তারা হয়তো হালনাগাদটা ঠিকভাবে হয়নি কিংবা বাড়িতে বাড়িতে যাওয়া ঠিকভাবে প্রসেসটি হয়নি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্টটা হচ্ছে এটা যে দেখেন আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে ডোর টু ডোর হালনাগাদ প্রসেসটা একটা মানে একটা প্রচলিত প্রথা আমাদের এখানে। হ্যাঁ, তো এই প্রচলিত প্রথাটার মধ্যে এটা একটা ম্যানুয়াল প্রসেস এবং যে কোনো ম্যানুয়াল প্রসেসে অফকোর্স সেটাতে মানে সেটা ত্রুটিহীন না এবং সেটাতে অনেক গ্যাপ আছে। হ্যাঁ, আপনি কারো বাসায় গেলেন, যাকে তথ্যের জন্য দরকার সে বাসায় নাই। হ্যাঁ, তো সেটা তো কিংবা একটা ফ্ল্যাট বাড়ি প্রসেসটাকে ডিজিটালাইজ করা হয়েছিল যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি না, হালনাগাদ এখন করতে পারেন। সেটা করা আছে, কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে যে নির্বাচন কমিশন হালনাগাদ করবে, কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এটা যে কথাটা হালনাগাদই শেষ কথা না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি হালনাগাদ বাড়ি টু বাড়ি হালনাগাদের সাথে সাথে আর কি প্রক্রিয়া নির্বাচন কমিশন অ্যাডপ্ট করেছে যেটার জন্য আমরা যাতে ভোটার রেজিস্ট্রেশনটা ইজিয়ার হয়। এখানে তিনটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে প্রথম ব্যাপার হচ্ছে যে প্রচারণা। নির্বাচন কমিশন আমার মনে হয় অ্যাডেকুয়েট প্রচারণা করে নাই, কারণ ভোটার রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা নিবন্ধন, এটা প্রচুর প্রচারণা ব্যাপার। আমি কোনো নিউজে দেখি নাই কোনো স্ক্রল যে এইভাবে নিবন্ধন হচ্ছে, কোনো রেডিও টিভি যে সমস্ত মানে গ্রামগঞ্জের এলাকাতে কোনো মাইকিং কোনো কিছুই হয় নাই। সুতরাং অনেক মানুষই জানে না যে নিবন্ধন প্রসেসটা চলছে, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে নিবন্ধন এখন যে মানে হালনাগাদ শেষের পরে যে এই যে ভোটার নিবন্ধন সেন্টারগুলো করবে, এই সেন্টারগুলোকে ভেরি ইম্পর্টেন্ট যে সেন্টারগুলো কোথায় করে। আপনি যদি এখন যদি এমন একটা জায়গায় সেন্টার করে থাকেন যেখান থেকে গ্রাম থেকে মানুষকে যেতে আধা দিন লাগে, তারা তো কেউ গিয়ে মানে রেজিস্টার করাবে না। আর তৃতীয় কথা হচ্ছে যে অনলাইনটা তারা দিয়েছে। এখন এই সব মিলায় ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন
ভোটার রেজিস্ট্রেশন করাটা মানে ভোটিং আর ইলেকশন নির্বাচন হচ্ছে গিয়ে একটা আমাদের দেশে একটা বেসিক ডেমোক্রেটিক রাইট। এই রাইটের যেরকম নির্বাচন কমিশনেরও রেসপন্সিবিলিটি আছে যে রেজিস্ট্রেশন করাটা অ্যাজ ইজি অ্যাজ পসিবল, আমাদের নাগরিকও দায়িত্ব আছে, আমাদের সর্বসব চেষ্টা করা উচিত যে আমরা গিয়ে রেজিস্টার করি। সুতরাং এই প্রসেসটা এখন হালনাগাদ যা হয়েছে হয়েছে, সেটা তারা বাড়িতে গিয়ে যতটুকু পারে করেছে, এবং এই প্রসেসটা এরকমই হয়। তারা অফকোর্স খতিয়ে দেখবে যেটাকে আরও বেটার করা যায় কিনা, কিন্তু এখন এই 3টা প্রসেস অবিলম্বে করা উচিত। আরও প্রচারণা কোথায় কোথায় ভোটার নিবন্ধন সেন্টারসগুলো দিচ্ছে এবং অনলাইনের ব্যবস্থা করে দেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আলোচনা শুরু করেছিলাম নির্বাচন ডিসেম্বরেই হবে কিনা। সেই আলোচনায় আমাদের রাজনৈতিক অংশীজনদের পক্ষ থেকে জনাব ববি হাজ্জাজ তিনি বললেন যে তারা তো নিশ্চয়ই নির্বাচন চান। পাশাপাশি আমাদের নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে মীর নাদিয়া নিভিন তিনি বললেন নির্বাচন করা সম্ভব ডিসেম্বরে। এখন আমরা প্রত্যাশা করছি, দেখছি যে কবে নির্বাচন হয়, সেটি দেখবার বিষয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।